হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেক্সিকন ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ভিডিওটাতে তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখে দিয়েছি। আজকে আমরা ডিসকাস করব প্রোনাউন নিয়ে, এবং প্রোনাউন কত প্রকার, এক কথায় কাইন্ডস অফ প্রোনাউনও আমরা ডিটেলসে ডিসকাস করব উইথ এক্সাম্পল। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখছি প্রোনাউন, এবং আমি কাইন্ডস অফ প্রোনাউন মোটামুটি লিখে দিয়েছি। প্রথমে আমাদেরকে জানতে হবে প্রোনাউন জিনিসটা কি। এক কথায় দেখো, আমরা যদি কোনো একটা বলার সময় কোনো একটা পার্টিকুলার ব্যক্তির নাম যদি বারবার যদি ইউজ করি, তাহলে কি হয়, জিনিসটা শুনতে তেমন একটা ভালো লাগে না। আমি যদি বলি রাম একটি ভালো ছেলে, রাম প্রতিদিন স্কুলে যায়, রাম মা বাবার কথা সবসময় শোনে, আমি যদি বারবার রাম 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 কথাটা যদি বারবার বলি, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হয় না। তাহলে আমরা যখন কোনো একটা নাম রিপিট করব, ওই নামটাকে রিপিট না করে ওই নামের জায়গায় একটা শব্দ যদি আমরা বসাই, তখন সেটা দেখতে সুন্দর হয়, আর সেই শব্দটাকে আমরা বলি প্রোনাউন। এক কথায় কোনো নাউনের পরিবর্তে, ঠিক আছে, ওর নামটার জায়গাতে যেই শব্দটা বসি আমরা ওই ব্যক্তিটাকেই বোঝাতে পারি, সেটাকে আমরা প্রোনাউন বলি। আশা করি তোমরা ছোটবেলায় প্রত্যেকেই স্কুলের মধ্যে এটা জেনেছো। কিন্তু এবার আমরা ডিটেলসে যেটা যাবো সেটা হচ্ছে কাইন্ডস অফ প্রোনাউন। বেসিক্যালি যদি আমরা দেখি, তাহলে 9 ধরনের, মানে 9 টাইপস অফ প্রোনাউন্স আর দেয়ার। 9 ধরনের প্রোনাউন আমরা দেখতে পাই। সবগুলোর নাম আমরা বোর্ডে লিখে দিয়েছি, তাহলে আমি একটা একটা করে পড়ছি। প্রথম হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তারপর হচ্ছে পজেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফেটিক প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। এবার এই যে নাম্বার 2টা পজেসিভ প্রোনাউন, এটার উচ্চারণ নিয়ে অনেকের সমস্যা হতে পারে, কিন্তু আমি ভালো করে বলে দিই। প্রথম যে জায়গাটা জা উচ্চারণ হবে, তারপর একটা সা উচ্চারণ হবে, পজেসিভ প্রোনাউন। এবার আরেকটা নিয়ে সমস্যা থাকে, নাম্বার 5 এমফেটিক প্রোনাউন। কিছু কিছু বইয়ের মধ্যে এটাকে এমফাসাইজিং প্রোনাউনও লেখা আছে, আবার কিছু কিছু বইয়ের মধ্যে এটাকে এমফেটিক প্রোনাউনই লেখা আছে। কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, দুটোই এক। ঠিক আছে, এবার আমি প্রথমে পার্সোনাল প্রোনাউনটাকে ডিসকাস করব। আমরা প্রথমেই পার্সোনাল প্রোনাউনটাকে নিয়ে কথা বলবো। তাহলে আমি পার্সোনাল প্রোনাউন নিয়ে একটা লিস্ট আউট এখানে তৈরি করেছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটা বলার আগে আমি একটা জিনিস বলে দিই, যে পার্সোনাল প্রোনাউন অ্যাকচুয়ালি জিনিসটা কি। আমরা ছোটবেলায় সবসময় পড়েছি যে পার্সন 3 ধরনের হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর এই পার্সনগুলো অনুযায়ী সরাসরি যে প্রোনাউনগুলোকে আমরা ইউজ করতে পারি, সেগুলোকে আমরা কি বলবো, পার্সোনাল প্রোনাউন বলবো। এবার সেগুলো কি, সেটা এগুলো একটু দেখবো। ফার্স্ট পার্সনে যদি থাকে, সেগুলো হচ্ছে আই, উই, মি, আস। এই যে শব্দগুলো আছে, এই যে প্রোনাউনগুলো, এগুলো ফার্স্ট পার্সনে পার্সোনাল প্রোনাউন হিসাবে থাকছে। সেকেন্ড পার্সনের মধ্যে ইউটা থাকছে, এবং থার্ড পার্সন যদি আমরা দেখি হি, শি, ইট, দে, হিম, হার, দেম। এবার কিছু কিছু প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের মধ্যে এরা সাবজেক্টিভ ফর্মেও থাকে, অবজেক্টিভ ফর্মেও থাকে। ঠিক আছে, আমরা সাবজেক্ট কি, অবজেক্ট কি, প্রেডিকেট কি, আমার আগের ভিডিওটাতে আমি ডিসকাস করেছি। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি ওই ভিডিওগুলো একটু দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে সাবজেক্ট, প্রেডিকেট আর অবজেক্ট জিনিসটা কি। তো এখানে আমি বলছি যে এখানে কিছু কিছু প্রোনাউন আছে যেগুলো সাবজেক্ট হিসাবে ইউজ হয়ে থাকে, আবার কিছু কিছু আছে যেগুলো অবজেক্ট হিসাবে ইউজ হয়ে থাকে। এবার আমি একটা সেন্টেন্সের মাধ্যমে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ আমি পেছনে একটা সেন্টেন্স লিখে ফেলেছি। এবার সেন্টেন্সটার মধ্যে আমি দেখছি দুটো আমি দেখতে পাচ্ছি, দে লাইকড হার ভেরি মাচ। আমি এখানে দেটা দেখতে পাচ্ছি, সেটা থার্ড পার্সন, হারটাও এখানে থার্ড পার্সনই, কিন্তু এটা এখানে সাবজেক্টিভ ফর্মে আছে আর এটা আছে এখানে অবজেক্টিভ ফর্মে। ঠিক আছে, তাহলে এটাই ডিফারেন্স, কিন্তু দুটোই কিন্তু এখানে প্রোনাউন। আমি প্রথমে দেখছি যে দেটা এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তাই এটা সাবজেক্টিভ ফর্মে আছে, আর এটা অবজেক্টিভ ফর্মে আছে, তাই এটাও কিন্তু আমরা পার্সোনাল প্রোনাউন হিসেবে দেখছি। তাহলে এটা সাবজেক্টিভ ফর্মের পার্সোনাল প্রোনাউন, এটা অবজেক্টিভ ফর্মের পার্সোনাল প্রোনাউন। তাহলে আমরা মোটামুটি পার্সোনাল প্রোনাউন সম্পর্কে ধারণাটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তেমন কোনো কঠিন কিন্তু না, মোটামুটি এই নামগুলো মনে রাখলেই কিন্তু চলে, আমাদের কোনো সমস্যা হয় না। তাহলে এবার আমি নেক্সট প্রোনাউনটাতে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নাম্বার 2 হচ্ছে পজেসিভ প্রোনাউন। এবার আমরা পজেসিভ প্রোনাউনের এখানে ডিটেলস লিখে দিয়েছি, আমি পরে এটাতে আসছি। প্রথমে আমাদের জানতে হবে যে পজেসিভ প্রোনাউন জিনিসটা অ্যাকচুয়ালি কি। পজেসিভ প্রোনাউন বলতে অ্যাকচুয়ালি শব্দটা এসছে পজেশন থেকে। আমরা সকলেই জানি যে পজেশন জিনিসটা অ্যাকচুয়ালি কি, ওনারশিপ, মালিকানা বোঝায়, যে কোনো একটা জিনিস কার। প্রত্যেকটা জিনিসেরই একজন মালিক থাকে, তাহলে ওই জিনিসটা কার, এই কোশ্চেনটার যখন আমরা আনসার খুঁজতে যাই তখনই আমাদের পজেসিভ প্রোনাউনগুলো চলে আসে।
আমি প্রথমে একটু দেখাচ্ছি তোমাদেরকে, মাইন, আওয়ার্স, ইয়ার্স, দেয়ার্স, হিজ, হার্স, এই যে শব্দগুলো এগুলো দেখলেই কিন্তু তোমাদের বুঝতে হবে যে এটা অ্যাকচুয়ালি পজেসিভ প্রোনাউন। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। তাহলে আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, দিস প্যান ইজ মাইন। তাহলে কলমটা কার? আমার। তাহলে এটা হচ্ছে আমার পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, এবার আমি আরেকটা সেন্টেন্স লিখলে মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখছি দিস হাউস ইজ দেয়ার্স। এই বাড়িটা তাহলে কাদের? তাদের। ঠিক আছে, তাহলে এটাকেও আমি পজেসিভ প্রোনাউনের মধ্যে রাখছি। তাহলে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল যে পজেসিভ প্রোনাউন অ্যাকচুয়ালি কি। যে সকল প্রোনাউনগুলো কোনো প্রকার ওনারশিপ, মালিকানা বোঝায় সেগুলোকে আমরা কি বলি? পজেসিভ প্রোনাউন বলে থাকি। তাহলে এই যে শব্দগুলো, এই যে প্রোনাউনগুলো, এগুলো চেহারা দেখলেই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো যে একটা সেন্টেন্সে কোনটাকে পজেসিভ প্রোনাউন হিসাবে দেখানো হচ্ছে। মাইন, আওয়ার্স, ইয়ার্স, দেয়ার্স, হিজ অ্যান্ড হার্স, এগুলো দেখলে আমাদের বুঝতে হবে যে এগুলো পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে মোটামুটি পজেসিভ প্রোনাউন সম্পর্কেও আমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি নেক্সট আরেকটা প্রোনাউনে যাব। এখন আমি যেটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রথমে আমাদের বুঝতে হবে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন জিনিসটা অ্যাকচুয়ালি কি। ডেমনস্ট্রেটিভ অ্যাকচুয়ালি এই যে শব্দগুলো দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো দেখে কিন্তু পার্টিকুলার কোনো কিছু ভাবার প্রয়োজন নেই যে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনই হবে। কিছু কিছু সেন্টেন্সে এগুলো কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করে, তাই এগুলোকে পার্টিকুলারলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এভাবে আমরা ধরতে পারি না। সেন্টেন্স অনুযায়ী কিভাবে ওরা বসছে সেটার উপর ডিপেন্ড করে যে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে ডেমনস্ট্রেটিভ জিনিসটা কি? এই যে শব্দগুলো স্পেসিফিক্যালি কোনো জিনিস বা কোনো মানুষকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে সেন্টেন্সের মাধ্যমে আমরা মোটামুটি বোঝার চেষ্টা করছি। আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, দিস ইজ আ প্যান। এবার আমি সেন্টেন্সটা পড়ছি, দিস ইজ আ প্যান। এখানে দিস তো আছে, এবার দিসটা এখানে অ্যাজ এ সাবজেক্ট বসানো হয়েছে। আর আমরা জানি সাবজেক্ট অথবা অবজেক্ট সেটা নাউন বা প্রোনাউনই হয়। তো দিসটা তো কোনো নাউন না, তাহলে সেটা হয়ে যাবে কি? প্রোনাউন। ঠিক আছে, আর সেটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে মোটামুটি বুঝতে পারলাম। এবার আরেকটা সেন্টেন্স যদি আমি লিখি তাহলে মোটামুটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ডিফারেন্সটা বোঝা যাবে। এবার আমি যদি এখানে লিখি দিস প্যান ইজ মাইন, এই কলমটা আমার, এখানেও তো দিস আছে কিন্তু দিসের পরে কে আছে? প্যান। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্যানটা কিন্তু একটা নাউন। তাহলে একটা প্রোনাউন আর একটা নাউন কিভাবে সাইড বাই সাইড বসে পড়লো? ঠিক আছে, তাহলে এই যে নাউনটার আগে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই দিসটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, এটা প্রোনাউনের কাজ করছে না। যদি কখনো এই শব্দগুলোর সঙ্গে কোনো আলাদা ধরনের নাউন যদি আমরা দেখতে পাই, কোনো নাউন যদি এখানে বসা থাকে, তাহলে ধরে নিতে হবে যে এটা অ্যাডজেক্টিভ, এটা প্রোনাউনের হিসাবে কাজ করছে না। প্রোনাউন তখনই হবে যখন সেটা অ্যাজ এ সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসবে এবং তারপরে কখনো কখনো অক্সিলারি ভার্ব থাকে। যদি সাবজেক্ট হিসাবে বসে তাহলে এটার পরে একটা অক্সিলারি ভার্ব থাকাটা দরকার, কিন্তু অ্যাজ এ অবজেক্ট যদি বসে তখন সেটার পরে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, কিন্তু সেটার পরে কোনো নাউনও থাকবে না। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টসগুলো, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা একটা আইডেন্টিফাই করতে পারি যে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে মোটামুটি আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এখন নেক্সট আমি আরেকটা ডিসকাস করব। এখন আমি যেটা ডিসকাস করব এটা হচ্ছে এমফেটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন প্রশ্ন হচ্ছে আমি দুটো প্রোনাউন কেন একসঙ্গে লিখলাম? কারণ রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফেটিক প্রোনাউনের মধ্যে কিন্তু সম্পর্ক আছে। ঠিক আছে, সেই সম্পর্কটা তোমাদেরকে বোঝানোর জন্যই আমি দুটো আজকে একসঙ্গে ডিসকাস করব। তাহলে আমি এখানে লিখে দিয়েছি কিছু শব্দ যেগুলো মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, ইটসেলফ, হারসেলফ। দ্যাট মিনস সবগুলোতে সেলফ আছে সিঙ্গুলার নাম্বারে, আর প্লুরাল নাম্বারে সবগুলোতে কিন্তু কি আছে? এখানে সেলফস লেখা আছে, আওয়ার সেলফস, ইয়োর সেলফস অ্যান্ড দ্যাম সেলফস লেখা আছে। ঠিক আছে, এবার কিছু কিছু সেন্টেন্সে এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে কাজ করে, আবার কিছু কিছু জায়গাতে এগুলো
এমফেটিক প্রোনাউন হিসাবে কাজ করে। তাহলে এটা নিয়ে তো আমাদের একটা কনফিউশন থাকার কথা যে একটা সেন্টেন্স আমি শব্দগুলো দেখলে কিভাবে বের করব বা কিভাবে বুঝতে পারি যে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা এমফাসাইজিং প্রোনাউন বা এমফেটিক প্রোনাউন, কিভাবে বুঝতে পারি? বোঝার জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় একটা সেন্টেন্সে অবজেক্ট হিসাবে কাজ করে। অবজেক্ট আমরা জানি কি, আমার আগের ভিডিওতে আমি অবজেক্ট নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে মোটামুটি তোমরা যদি দেখতে পারো তাহলে অবজেক্টটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তোমাদের হয়ে যাবে। তাহলে ব্যাক টু রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন একটা সেন্টেন্সের মধ্যে কি করে, একটা অবজেক্ট হিসাবে কাজ করে, তখন সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। কিন্তু একটা এমফাসাইজিং প্রোনাউন কিন্তু ওর কাজ হচ্ছে সাবজেক্টের সঙ্গে বা নাউনটার সঙ্গে পুরো যে অ্যাকশনটা আছে ওই অ্যাকশনের একটা সম্পর্ক স্থাপন করা, এমফাসাইজ করা, সম্পর্ক স্থাপন করা, কিন্তু সেটা অবজেক্ট হিসাবে কাজ করে না ওই সেন্টেন্সে। এই ধারণাটা যদি আমাদের পরিষ্কার হয়ে থাকে তাহলে কিন্তু আমরা একটা সেন্টেন্স থেকে খুব সহজে রিফ্লেক্সিভ আর এমফাসাইজিং প্রোনাউনটা খুঁজে বের করতে পারি। তাহলে আমি কিছু সেন্টেন্স লিখবো, ওই সেন্টেন্সগুলোর থেকে আমি রিফ্লেক্সিভ আর এমফাসাইজিং প্রোনাউন খুঁজে বের করবো এবং তোমাদেরকে বলবো যে কেন এটা রিফ্লেক্সিভ, কেন এটা এমফাসাইজিং। তাহলে তোমাদের খুব সহজে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এখানে দুটো সেন্টেন্স লিখে দিলাম। এই দুটো সেন্টেন্সের মধ্যে দুটোতেই কিন্তু মাইসেলফ লেখা আছে, ঠিক আছে। প্রথমত আমি একটা জিনিস বলে দিই, আমি এক্সাম্পলস খুব কম দিচ্ছি, দুটো একটা করে দিচ্ছি, কারণ আমার নেক্সট ভিডিওতে আমি একটা প্রোনাউন নিয়ে আলাদা করে ভিডিও বানাবো যেটার মধ্যে শুধুমাত্র এক্সারসাইজ থাকবে এবং সেন্টেন্সগুলোর থেকে আমরা প্রোনাউনগুলো খুঁজে খুঁজে বের করব। তাই এখানে আমি এক্সাম্পল বেশি দিচ্ছি না। প্রথম এক্সাম্পলটাতে আমি যদি দেখি, আই লুকড মাইসেলফ ইন দ্য মিরর, এখানে আইটা তো হচ্ছে সাবজেক্ট। সে কাকে দেখতে পেল মিররের মধ্যে? সে তার নিজেকে দেখতে পেল। তাহলে এই যে নিজেটা কাকে দিয়ে কোশ্চেন করার পরে আমি মাইসেলফটাকে পেলাম, সেটা কিন্তু এখানে এই সেন্টেন্সে অবজেক্ট হিসাবে কাজ করছে। আর আমি আগেই বলেছি রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু সবসময় অবজেক্ট হয়ে থাকে। তাই এই মাইসেলফটাকে আমি কি হিসাবে দেখতে পারি? রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে দেখতে পারি। কারণ কি? কারণ এই সেন্টেন্সের মধ্যে এটা অবজেক্ট হিসাবে কাজ করছে, ঠিক আছে। এবার পরের সেন্টেন্সটাতে আমি যদি যাই, আইটা তো এখানে সাবজেক্ট, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাগ্রিডের পরে অবজেক্ট কিন্তু এই পার্টটা, তাহলে এই যে মাইসেলফটা এটা কিন্তু এখানে অবজেক্ট হিসাবে কাজ করছে না, ঠিক আছে। এবার যেহেতু করছে না তাহলে মাইসেলফটা এখানে বসে আছে কেন? মাইসেলফটা বসেছে কারণ সাবজেক্টের সঙ্গে ওর যে অ্যাকশনটাকে সম্পর্ক যুক্ত করার জন্য এই মাইসেলফটা এখানে বসা আছে, তাই এটাকে আমি এমফেটিক প্রোনাউন লিখলাম, ঠিক আছে। মোটামুটি আমরা খুব সহজেই রিফ্লেক্সিভ আর এমফেটিক প্রোনাউনের ডিফারেন্সটা বুঝে গেলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন কখন হবে, এমফেটিক প্রোনাউন কখন হবে। যদিও এগুলো একই রকম চেহারা, কিন্তু কিভাবে আমরা খুব সহজে খুঁজে বের করতে পারবো একটা সেন্টেন্স থেকে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমি নেক্সট আরেকটা প্রোনাউন ডিসকাস করব। তাহলে আমি এখন যেটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আমি পেছনে বোর্ডের মধ্যে কিছু শব্দ লিখে দিয়েছি, শব্দগুলো আমি একটু পড়ছি। এগুলো হচ্ছে হু, হোয়াট, হুজ, হুম, হুইচ। এই যে WH ওয়ার্ডগুলো সেগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে থাকে। কিন্তু প্রথমে একটা প্রশ্ন হচ্ছে এগুলো কখন হবে, কখন এগুলোকে আমি ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো? সবসময় কিন্তু বলবো না, ঠিক আছে। তাহলে যখন এগুলো কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে বসবে, এক কথায় যেই সময় ওই সেন্টেন্সটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, তখন যদি প্রথমে এই যে শব্দগুলো, এই WH ওয়ার্ডগুলো যদি বসে, তখনই কিন্তু এগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। এবার এগুলোকে প্রোনাউন বলার পেছনে কি কারণ? এগুলোকে প্রোনাউন বলার পেছনে কারণ হচ্ছে, দেখো, হু, হোয়াট, হুজ, হুম, হুইচ, এই শব্দগুলো দিয়ে যদি কোশ্চেন করি, যেই আনসারটা আসুক না কেন একটা নাউনে কিন্তু আসবে। আর আমরা জানি নাউনের পরিবর্তে কিন্তু আমরা প্রোনাউন ইউজ করে থাকি। তাহলে সহজেই বুঝতে পারলাম যে ইন্টারোগেটিভ প্রোনাউন কখন হয়, ঠিক আছে। এই শব্দগুলো যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে প্রথমে বসে, অ্যাজ এ সাবজেক্ট হিসাবে বসে, তখনই কিন্তু এগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলে থাকি। এবার আমি এক্সাম্পল লিখব। আমি দুটো সেন্টেন্স এখানে লিখে দিলাম। এই প্রথম সেন্টেন্সটা হচ্ছে হুম ডু ইউ ওয়ান্ট। প্রথমে আমি এটাতে সার্কেল করে নিই, কারণ এটাই হবে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার প্রশ্ন হচ্ছে কেন এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হলো? প্রথম পয়েন্ট হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই WH ওয়ার্ডটা প্রথমে বসছে, ঠিক আছে। আর হুম এর পরিবর্তে কিন্তু আমরা কোনো না কোনো নাউনকেই কিন্তু পাবো, ঠিক আছে। তাই এই পয়েন্টগুলো দেখে কিন্তু আমরা দেখলাম যে হুমটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার পরেরটা হচ্ছে হোয়াট আর ইউ সার্চিং ফর, তুমি কি খুঁজছো,
ঠিক আছে, আমি যখন কি দিয়ে কোনো কোশ্চেন করব তখন কোনো কিন্তু জিনিসের নামই আসবে, এক কথায় নামই আসছে, নাউন আসছে। তাই এটাকে আমি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে রাখছি, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে বসেছে অ্যাজ এ সাবজেক্ট। ঠিক আছে, তাই এটাকেও কিন্তু আমি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে রাখছি। তাহলে মোটামুটি এই দুটো সেন্টেন্স থেকে আমি বুঝে গেলাম যে ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা কিভাবে খুঁজে বের করতে পারি এবং কোন কোন WH ওয়ার্ডগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে দেখতে পারি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সব WH ওয়ার্ডই কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন না। স্পেসিফিক্যালি এখানে 1 2 3 4 5 এই 5টা শব্দই কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে থাকে যখন এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে অ্যাজ এ সাবজেক্ট বসবে। ঠিক আছে, কোশ্চেন মেকিং এর সময়। তাহলে মোটামুটি আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট আমরা পেয়ে গেলাম। এখন আমি নেক্সট প্রোনাউনটা ডিসকাস করব। তাহলে এখন আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবার আমি এখানে বোর্ডের মধ্যে কিছু শব্দ লিখে দিয়েছি, হু, হুম, হুজ, দ্যাট, হুইচ ওয়ার্ড। তাহলে এখানে কিছু কিছু WH ওয়ার্ডও আছে। ঠিক আছে, একটাই শুধু নর্মাল ওয়ার্ড আছে, বাকি সবগুলো WH ওয়ার্ড। তাহলে কনফিউজড হওয়ার কারণ নেই যে এই WH ওয়ার্ডগুলোই তো আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনে দেখেছিলাম। ঠিক আছে, কিন্তু ইউজটা ডিফারেন্টলি হবে। ঠিক আছে, প্রথম আমাদের বুঝতে হবে যে রিলেটিভ প্রোনাউনের কাজটা কি। এই যে শব্দগুলো, এগুলো তখনই রিলেটিভ প্রোনাউন হবে যখন এগুলো অ্যাজ এ কনজাংশন, মানে অনেকটা কনজাংশন হিসাবে এগুলো সেন্টেন্সের মধ্যে বসবে এবং সেটা নাউনটাকে কি করবে, এই যে সেন্টেন্সের বাকি পার্টটা আছে সেটার সঙ্গে জোড়া লাগানোর কাজ করবে। ঠিক আছে, রিলেট করার চেষ্টা করবে। আর সবসময় বুঝতে হবে এই যে শব্দগুলো যেই নাউনটাকে ইন্ডিকেট করছে তার সঙ্গেই কিন্তু এগুলো বসে। ঠিক আছে, সাইড বাই সাইড বসে আর এগুলো মিডলে বসে, যাতে করে ওই নাউনটার সঙ্গে ওই সেন্টেন্সের বাকি যে শব্দগুলো আছে সেগুলোর সঙ্গে একটা রিলেশন তৈরি করা যায়, সম্পর্ক তৈরি করা যায়। তখনই কিন্তু এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে বলবো। আমি কিছু এক্সাম্পল লিখব, সেই সেন্টেন্সগুলোর থেকে আমরা রিলেটিভ প্রোনাউনগুলোকে খুঁজে বের করবো এবং কেন এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো সেগুলো আমি দেখাবো সেন্টেন্সগুলোর মধ্যে। তাহলে আমি এখানে 3টে এক্সাম্পল লিখে ফেললাম, মানে সেন্টেন্স লিখে ফেললাম। এগুলোর থেকে এবার আমি রিলেটিভ প্রোনাউনগুলোকে খুঁজে বের করব। নাম্বার এ, দ্য ম্যান হুম ইউ গেভ প্যান ইজ মাই আঙ্কেল। ওই লোকটা যাকে তুমি কলম দিয়েছিলে সে হচ্ছে আমার আঙ্কেল। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি হুম, এই যে হুম শব্দটা, ঠিক আছে, যাকে, এই যে শব্দটা কাকে বোঝানো হচ্ছে, ম্যানকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখুন এই ম্যান তো সাবজেক্ট, এখানে এটা একটা নাউন, এটার সঙ্গে এই পুরো পার্টটার সম্পর্ক কে যুক্ত করেছে, কে জোড়া লাগিয়েছে, হুম শব্দটা। তাহলে এবার দেখুন এরা দুজন কিন্তু আবার সাইড বাই সাইড বসে আছে, তাই এটাকে আমি রিলেটিভ প্রোনাউন হিসাবে দেখছি। ঠিক আছে, এবার নাম্বার বি, দ্য প্রবলেম দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট ক্যান বি ইজিলি সলভড। তুমি যেই সমস্যাটার কথা আমাকে বলছো সেটা কিন্তু খুব সহজে সলভ করা যায়। ঠিক আছে, এবার এখানে দ্যাটটা আমি দেখতে পাচ্ছি, এই যে দ্যাটটার এখানে কাজটা কি, কেন এটাকে আমি রিলেটিভ প্রোনাউন বলবো, কারণ এই দ্যাট মানে হচ্ছে এই প্রবলেমটা, এই প্রবলেমটাকেই কিন্তু দ্যাট হিসাবে বোঝানো হচ্ছে। তাহলে দ্যাটটা হিসাবে এখানে কি হিসাবে কাজ করছে, এখানে দ্যাটটার কাজ হচ্ছে দ্য প্রবলেমটাকে এই যে পার্টটা এটার সঙ্গে জুড়ে দেওয়া, মানে সম্পর্ক স্থাপন করা, এটাই হচ্ছে কিন্তু এই দ্যাটটার কাজ। তাই এটাকে আমি রিলেটিভ প্রোনাউন হিসাবে দেখছি। এবার নাম্বার সি, দ্য কার হুইচ দে বট ইজ এক্সপেন্সিভ। এখানে আমি দেখতে পাচ্ছি হুইচ আছে। এবার হুইচটা কেন এটা এখানে রিলেটিভ প্রোনাউন, কারণ দেখো হুইচটা দিয়ে এখানে বোঝানো হচ্ছে দ্য কারকে। এবার বলছে দ্য কার হুইচ দে বট ইজ এক্সপেন্সিভ, গাড়িটা যেটা ওনারা কিনেছিলেন সেটা খুব দামি। তাহলে এই হুইচ দিয়ে আমি গাড়িটাকে বোঝাতে চেয়েছি। এবার হুইচটা এখানে কাজ কি, হুইচটার এখানে কাজ হচ্ছে গাড়িটাকে, এই যে সাবজেক্টটা, এই যে নাউনটা, এটাকে এই পার্টটার সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া, সম্পর্ক স্থাপন করাই হচ্ছে এই হুইচটার কাজ। আর আরেকটা জিনিস দেখুন, ওরা কিন্তু সাইড বাই সাইড বসে আছে, তাই এটাকেও আমি, এই হুইচটাকেও আমি কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসাবেই দেখছি। ঠিক আছে, তাহলে মোটামুটি ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের যে কনফিউশনটা ছিল সেটা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে এই 3টে এক্সাম্পলের থেকে। ঠিক আছে, এবার পরের প্রোনাউনটা আমি ডিসকাস করব। এবার আমি যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার প্রথমে আমার জানতে হবে ডিস্ট্রিবিউট শব্দটার মানে কি। এক কথায় ডিস্ট্রিবিউট শব্দটার মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন, ভাগ করে দেওয়া কোনো কিছু। ঠিক আছে, কিন্তু এখানে ভাগাভাগির বিষয়টা আসছে না, এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিসকেই আলাদা আলাদা করে দেখানো হচ্ছে, এই জিনিসটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দেখছি।
এবার আমি যদি ইচ, ইদার, নিদার বা আইদার নাইদার অনেকে বলে থাকে, এগুলোকে যদি দেখি, এগুলো কিন্তু অনেক সময় প্লুরাল নাউনের সঙ্গে বসে, ঠিক আছে, কিন্তু অ্যাজ এ সিঙ্গুলার হিসাবে দেখানো হয়। যখন এই যে শব্দগুলো কোনো সেন্টেন্সে থাকবে তারপরে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, ঠিক আছে। যদি ইচ লেখা থাকে তারপরে কিন্তু আমি আর লিখতে পারবো না, আমাকে ইজি লিখতে হবে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এবার আরেকটা ক্ল্যারিফিকেশন, যে কিছু কিন্তু আছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে। এখানে একটু কনফিউশন আমাদের থেকে যায় যে সেমই শব্দ কোনো সেন্টেন্সে এটাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলছে, কোনো সেন্টেন্সে এটাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলছে, কিন্তু কেন? এবার প্রশ্ন হচ্ছে, এই যে শব্দগুলো যেগুলো আমি পেছনে লিখে রেখেছি, ইচ, ইদার, নিদার, এই যে শব্দগুলো, এগুলো যদি কোনো নাউনের সঙ্গে বসে তখন কিন্তু সেগুলোকে আমরা প্রোনাউন হিসাবে দেখি না। এই ছোট্ট জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। যদি আমি ইচের পরে কোনো নাউনকে দেখতে পাই, ইদারের পরে কোনো নাউনকে দেখতে পাই, তখন কিন্তু সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরবো। তখন কিন্তু ইচ, ইদার, নিদার এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হবে, প্রোনাউন হবে না। তাহলে কখন সেগুলো প্রোনাউন হবে? যখন এগুলো কোনো নাউনের সঙ্গে বসবে না, এগুলো সিঙ্গেল বসবে, তারপরে কখনো কখনো প্রিপোজিশন থাকতে পারে, কখনো কখনো অক্সিলারি ভার্ব থাকতে পারে, তখনই কিন্তু এগুলোকে আমরা কি বলবো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পরে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব বসাই, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমি মোটামুটি 3টে এক্সাম্পল দেবো, সেগুলোর থেকে আমরা খুঁজে বের করব, ঠিক আছে। তাহলে আমি এখানে 3টে সেন্টেন্স লিখে ফেললাম। এবার এগুলোর থেকে আমি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলো বের করে তোমাদের ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করছি। প্রথম হচ্ছে ইচ, আমি দেখছি এই সেন্টেন্সের মধ্যে ইচ আছে। এবার ইচ অফ দ্য পেস্ট্রিজ হ্যাজ এ ইউনিক ফ্লেভার, বলছে প্রত্যেকটা পেস্ট্রির মধ্যে কিন্তু ইউনিক ফ্লেভার, মানে আলাদা আলাদা ফ্লেভার দেওয়া আছে। এবার আমি দেখি ইচের পরে কোনো নাউন আছে কিনা। না, এখানে ইচের পরে আমি দেখতে পাচ্ছি একটা প্রিপোজিশন আছে। তাহলে এটাকে চোখ বন্ধ করে আমি ইচটাকে সার্কেল করে দিলাম এবং ইচটাকে আমি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে পারি, সেটা থেকে আমার কোনো বাধা নেই। নাম্বার বিতে আমি যদি যাই, ইদার অফ দ্য বুকস ইজ এ গুড চয়েস ফর এ গিফট, বলছে যে প্রত্যেকটা বই, এখানে যতগুলো বই আছে প্রত্যেকটা বই কিন্তু গিফট দেওয়ার জন্য ঠিক আছে। এবার আমি সেম ইদারের পরে আমি যদি দেখি অফ আছে প্রিপোজিশন, তাহলে ইদারের পরে কোনো নাউন এখানে লেখা নেই, তাহলে আমি এটাকে নিশ্চিন্তে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে পারি, ঠিক আছে। এবার নাম্বার সিতে আমি যদি দেখি ইচ, ঠিক আছে, ইচ আছে। এবার ইচের পরে কি আছে? বয় আছে। বয়টা কিন্তু একটা নাউন, তাহলে এখানে কিন্তু আমি আর ইচটাকে প্রোনাউন হিসাবে বলতে পারছি না, কারণ আমি জানি যখন এই শব্দগুলোর পরে কোনো নাউন বসবে তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, মানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো, ঠিক আছে। তাহলে মোটামুটি এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর ছোট্ট একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম ইচ, ইদার, এই যে শব্দগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে, এগুলোর পরে সবসময় কিন্তু সিঙ্গুলার নাম্বার ভার্ব বসে। আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাজ, যেটা সিঙ্গুলার ভার্ব, তারপরে হচ্ছে এখানে ইজ, সেটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। তাহলে আমরা এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেলাম যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা কিভাবে খুঁজে বের করতে হবে একটা সেন্টেন্স থেকে, এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ডিফারেন্সটা কি, এবং একটা সেন্টেন্সে কখন আমরা বুঝতে পারবো যে এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে মোটামুটি আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সম্পর্কে ধারণাটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এখন আমি যেটা ডিসকাস করতে যাব সেটা হচ্ছে সর্বশেষ প্রোনাউন আমাদের লিস্টে। আমাদের লিস্টের সর্বশেষ প্রোনাউন যেটা, সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। প্রথমে আমাদের জানতে হবে যে ইনডেফিনিট প্রোনাউন কি। অ্যাকচুয়ালি কিছু কিছু শব্দ আছে যেগুলো অ্যাজ এ প্রোনাউন আমরা ইউজ করি, কিন্তু এই শব্দগুলো ইউজ করলে স্পেসিফিক কোনো জিনিস সম্পর্কে বা কোনো পার্সন সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা পাই না, ঠিক আছে। একটা আনসার্টেন ধারণা পেয়ে থাকি, একটা ইনডেফিনিট কনসেপ্ট আমরা পেয়ে থাকি। এই শব্দগুলো হচ্ছে anyone, anybody, anything, everyone, everybody, everything, someone, everybody, everything, then someone, something, then আমরা এখানে দেখছি no one, nobody, nothing, one, all, some, few, many more। তাহলে যেই শব্দগুলো আমরা আমি লিখলাম যেই শব্দগুলো, এগুলোর থেকে কিন্তু আমি কোনো একটা পারফেক্ট ব্যক্তি সম্পর্কে, কোনো একটা পারফেক্ট মানুষ সম্পর্কে, কোনো একটা পারফেক্ট জিনিস সম্পর্কে কিন্তু ক্লিয়ার একটা আইডিয়া পাচ্ছি না। তাহলে এই যে শব্দগুলো, এগুলো কিন্তু সবসময় আনসার্টেন কোনো জিনিসকে বোঝানোর জন্যই ব্যবহার করা হয়। যদি আমি বলি সামওয়ান ইজ কামিং, ঠিক আছে, সামওয়ান ইজ কামিং আমি যদি বলি,
কেউ একজন আসছে, ঠিক আছে, তাহলে কেউ একজন ওই লোকটা কে? তাহলে আমার কাছে কিন্তু ক্লিয়ার কোনো ধারণা নেই, তাই সামওয়ানটা এখানে ইনডেফিনিট প্রোনাউন হিসাবে আমি লিখছি। আমি যদি বলি এভরিথিং ইজ ফাইন, প্রত্যেকটা জিনিসই ঠিক আছে, ভালো আছে, তাহলে এই যে প্রত্যেকটা জিনিসগুলো কি, আমার কাছে কিন্তু কোনো ক্লিয়ার ধারণা নেই, তাহলে এভরিথিংটাও কিন্তু এখানে ইনডেফিনিট প্রোনাউনের মধ্যেই পড়ছে। আমি যদি এবার বলি এভরিবডি ইজ অল রাইট, সব ঠিক আছে, সবাই ঠিক আছে, এখানে এই যে সবাই বলতে কারা এই সবাইগুলো, ঠিক আছে, সেটাও কিন্তু আমি জানছি না, তাহলে এই শব্দটাও কিন্তু ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে পড়ছে। এবার আমি আরো যদি বলি এনিওয়ান ক্যান অ্যাপ্লাই ফর দিস জব, যে কেউই কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারে। এই যে এনিওয়ান, কে সেই এনিওয়ান? পারফেক্টলি কিন্তু কোনো মানুষকে ইন্ডিকেট করে কথাটা বলা হচ্ছে না, তাই এনিওয়ান শব্দটাও কিন্তু ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে পড়ছে। এবার আমি যদি বলি নোবডি, নোবডি লাইকস টু অ্যাটেন্ড দ্য মিটিং, কেউই কিন্তু পছন্দ করছে না যে মিটিংটাতে অ্যাটেন্ড করার জন্য। কে এই নোবডিগুলো, কারা এই নোবডিগুলো? আমরা কিন্তু কোনো স্পেসিফিক আইডিয়া পাচ্ছি না, তাই এটাও কিন্তু ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে থাকছে। এবার দেখি আরো কিছু কয়েকটা দেখি করা যায় কিনা। নাথিং, আমি যদি বলি আই লাইক নাথিং, আমি কিচ্ছু পছন্দ করি না। এই যে কিছু না, তুমি যে কোনো কিছুই পছন্দ করো না, সেই জিনিসগুলো কি, সেটাও কিন্তু আমাদের কাছে কোনো সার্টেন আইডিয়া নেই যে কোন কোন জিনিসগুলি আমি পছন্দ করি না, তাহলে সেটাও কিন্তু আমাদের ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে পড়ছে। তাহলে মোটামুটি আমি অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝাতে পারলাম যে ইনডেফিনিট প্রোনাউন জিনিসটা কি, কখন সেগুলো ইউজ হয়, কোন কোন শব্দগুলো আমি এখানে লিখেই দিলাম, ঠিক আছে, আর কেনই বা এই শব্দগুলোকে ইনডেফিনিট প্রোনাউন বলে। তাহলে মোটামুটি ডিটেলস আমরা আইডিয়া পেয়ে গেলাম ইনডেফিনিট প্রোনাউন সম্পর্কে। তাহলে কোনো সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে, তো এগুলো ইনডেফিনিট প্রোনাউন কিনা সেগুলো কিন্তু খুঁজে পেতে আমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে আশা করি প্রোনাউন সম্পর্কে আজকের যে ভিডিওটা, এটা তোমাদের সবার ভালো লেগেছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর আমার যে নেক্সট ভিডিওটা আসবে সেটাও কিন্তু প্রোনাউন নিয়ে, কিন্তু সেখানে আমি কোনো কিছু ডিসকাস করব না, সেখানে শুধু আমি কতগুলো সেন্টেন্সের মধ্যে এই সবগুলো কাইন্ডস অফ প্রোনাউন খুঁজে কিছু বের করবে এবং তোমরা আমার সঙ্গে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আর সবার শেষে একটা কথাই বলবো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করবে, লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।